কল্পনা করুন মাঝরাতে কারাকাছের আকাশে বিস্ফোরণের শব্দ, আর আমেরিকান সৈন্যরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার নিজের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। এই ঘটনাটা আজকের বিশ্বে কেন এতটা গুরুত্বপূর্ণ ভাবুন তো? কারণ এটা দেখাচ্ছে কিভাবে একটা দেশের রাজনৈতিক সংকট আন্তর্জাতিক যুদ্ধের মতো পর্যায়ে পৌঁছে যেতে পারে, যেখানে তেল, মাদক আর ক্ষমতার লড়াই জড়িয়ে আছে। এখন প্রশ্ন উঠছে, মাদুরোর এই বন্দী হওয়া কি ভেনেজুয়েলাকে মুক্তি দেবে, নাকি আরও অন্ধকারে ডোবাবে? আমরা আজ এই গল্পটা ধাপে ধাপে শোনাব, যাতে আপনি নিজে বুঝতে পারেন এর পেছনের সত্যি। চলুন গল্পটা শুরু করি অনেক পেছন থেকে, যখন ভেনেজুয়েলা ছিল তেলের সমুদ্রে ভাসা একটা দেশ। 1999 সালে হুগো চ্যাভেজ ক্ষমতায় এসে সোশ্যালিজমের পথে নিয়ে যান ভেনেজুয়েলাকে। গরিবদের জন্য অনেক কিছু করেন, কিন্তু তেলের ওপর নির্ভরতা বাড়তে থাকে। চ্যাভেজের মৃত্যুর পর 2013 সালের এপ্রিলে তার ঘনিষ্ঠ সহযোগী নিকোলাস মাদুরো প্রেসিডেন্ট হন। মাদুরো, যিনি একসময় বাস ড্রাইভার ছিলেন, চ্যাভেজের পথ অনুসরণ করেন, কিন্তু 2014 সাল থেকে তেলের দাম পড়ে যাওয়ায় দেশে শুরু হয় হাইপার ইনফ্লেশন। মুদ্রাস্ফীতি 2018 সালে 1 মিলিয়ন শতাংশ ছাড়িয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ খাবার আর ওষুধের অভাবে দেশ ছেড়ে পালাতে শুরু করেন। এখন পর্যন্ত প্রায় 8 মিলিয়ন ভেনেজুয়েলান অভিবাসী হয়েছেন কলম্বিয়া, পেরু আর আমেরিকায়। মাদুরোর বিরুদ্ধে অভিযোগ ওঠে নির্বাচন জালিয়াতির। 2018 সালের মে মাসে তার পুনর্নির্বাচনকে অনেক দেশ মানতে অস্বীকার করে। তখন জুয়ান গুয়াইদো, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার, 2019 সালের জানুয়ারিতে নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন, আর আমেরিকা সহ 50টিরও বেশি দেশ তাকে সমর্থন দেয়। কিন্তু মাদুরো ক্ষমতা ছাড়েননি। তার পেছনে ছিল সেনাবাহিনী আর কিউবা, রাশিয়া, চীনের মতো দেশগুলোর সমর্থন। ডোনাল্ড ট্রাম্পের প্রথম কার্যকালে 2017 থেকে 2021 পর্যন্ত আমেরিকা ভেনেজুয়েলার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, যা দেশের অর্থনীতিকে আরও ধসিয়ে দেয়। 2020 সালের মার্চে আমেরিকান বিচার বিভাগ মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ তোলে। কার্টেল দেল লস সোলেস নামে একটা গ্রুপ চালানোর দায়ে তার মাথায় $15 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে। 2024 সালের জুলাইয়ে ভেনেজুয়েলায় নির্বাচন হয়। মাদুরো 51% ভোট পেয়ে জিতেন বলে ঘোষণা করেন, কিন্তু বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ 67% ভোট পেয়েছিলেন বলে দাবি করেন। এরপর বিক্ষোভ শুরু হয়, আর ট্রাম্প 2025 সালের জানুয়ারিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে মাদুরোর উপর চাপ বাড়াতে শুরু করেন। নভেম্বরে ট্রাম্প মাদুরোকে ফোন করে বলেন, আপনি আর আপনার পরিবারকে নিরাপদে দেশ ছেড়ে যাওয়ার সুযোগ দিচ্ছি, কিন্তু অবিলম্বে পদত্যাগ করুন। মাদুরো তা প্রত্যাখ্যান করেন, আর এই প্রত্যাখ্যানই নিয়ে আসে এই নাট্যকীয় পরিণতি। এখন আসুন মূল ঘটনায়, যা ঘটে 2026 সালের 3রা জানুয়ারি শনিবার ভোররাতে কারাকাসে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে শুরু হয় অপারেশন অ্যাবসোলিউট রিজলভ নামে একটা সামরিক অভিযান। 150টা বিমান জড়িত ছিল এতে, যা ভেনেজুয়েলার বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে, যাতে হেলিকপ্টারগুলো নিরাপদে কারাকাসে পৌঁছতে পারে। অভিযানের কেন্দ্র ছিল ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি, যেখানে মাদুরো আর তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস থাকতেন। আমেরিকান ডেল্টা ফোর্সের সৈন্যরা হেলিকপ্টার থেকে নেমে ঘাঁটিতে ঢোকে আর মাদুরোকে গ্রেপ্তার করে। অভিযানটা চলে মাত্র 2 ঘন্টা 20 মিনিট। কোনো আমেরিকান সৈন্য মারা যায়নি, কিন্তু ভেনেজুয়েলার পক্ষে প্রায় 80 জন মারা যান, যাদের মধ্যে 32 জন কিউবান নিরাপত্তা কর্মকর্তা। মাদুরো আর ফ্লোরেসকে হাতকড়া পরিয়ে প্রথমে ইউএসএস আয়োজিমা নামে একটা যুদ্ধজাহাজে নেওয়া হয়, তারপর গুয়ান্তানামো বে হয়ে নিউ ইয়র্কে উড়িয়ে আনা হয়। সকালে ট্রাম্প ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন, আমরা মাদুরোকে ধরেছি, আর আমেরিকা ভেনেজুয়েলা চালাবে যতক্ষণ না একটা নিরাপদ রূপান্তর হয়। এরপর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, কিন্তু তিনি মাদুরোর মুক্তির দাবি তোলেন। 4 জানুয়ারি রবিবার ট্রাম্প এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের বলেন, রড্রিগেজ আমাদের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সাথে কথা বলেছেন আর সহযোগিতা করবেন। মাদুরোকে নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে, আর 5 জানুয়ারি সোমবার তাকে ম্যানহাটানের ফেডারেল কোর্টে হাজির করা হয়, যেখানে তিনি আর ফ্লোরেস ড্রাগ ট্রাফিকিং আর নার্কো টেরোরিজমের অভিযোগে নট গিল্টি প্লি করেন। কারাকাসে বিস্ফোরণ আর নিচু উড়ানের শব্দ মানুষকে আতঙ্কিত করে, আর শহরের কিছু অংশে বিদ্যুৎ চলে যায়। কেন এটা ঘটল সেটা বোঝার জন্য আমাদের দেখতে হবে রাজনৈতিক, অর্থনৈতিক আর সামাজিক কারণগুলো। রাজনৈতিকভাবে ট্রাম্প মাদুরোকে দেখেন একটা বড় হুমকি হিসাবে, কারণ ভেনেজুয়েলা থেকে লক্ষ লক্ষ অভিবাসী আমেরিকায় আসছে, আর ট্রাম্পের মতে মাদুরো কারাগার আর মানসিক হাসপাতাল থেকে অপরাধীদের পাঠাচ্ছেন যাতে আমেরিকার সীমান্তে অস্থিরতা তৈরি হয়। অর্থনৈতিকভাবে ভেনেজুয়েলার তেল রিজার্ভ বিশ্বের সবচেয়ে বড় ট্রাম্পের লক্ষ্য, কারণ চ্যাভেজ আর মাদুরো আমেরিকান কোম্পানিগুলোকে জাতীয়করণ করে $1 বিলিয়ন ক্ষতি করেছেন। বিশ্লেষকদের মতে এই অভিযান ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ, যা অভিবাসন আর
তেলের ওপর ফোকাস করে। সামাজিকভাবে মাদুরোর শাসন ভেনেজুয়েলাকে ধ্বংস করেছে। ৩০ মিলিয়ন জনসংখ্যার দেশে খাদ্য অভাব, ওষুধের ঘাটতি আর গিরিলা গ্রুপের উত্থান। মনস্তাত্ত্বিকভাবে ট্রাম্পের সর্বোচ্চ চাপের নীতি মাদুরোকে দুর্বল করার জন্য, যা তার প্রথম কার্যকাল থেকে শুরু। লুকানো কারণগুলোর মধ্যে আছে মাদুরোর সাথে চীন, রাশিয়া আর ইরানের সম্পর্ক। এই দেশগুলো ভেনেজুয়েলায় বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, আর কিউবা নিরাপত্তা দিয়েছে। অনেকে মনে করেন এই অভিযান এই জোটকে চ্যালেঞ্জ করার জন্য। অদৃশ্য প্রভাব হল লাতিন আমেরিকায় আমেরিকার প্রভাব বাড়ানো, কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে, কারণ জাতিসংঘের অনুমোদন ছাড়াই এটা করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন এটা গৃহযুদ্ধের ঝুঁকি বাড়াতে পারে ভেনেজুয়েলায়, আর বিশ্বের অন্যান্য দেশে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে পারে। এই ঘটনার প্রভাব দেখুন। জনসাধারণের প্রতিক্রিয়া মিশ্র। ভেনেজুয়েলায় অনেকে উল্লাস করছেন, কারাকাসের রাস্তায় বিরোধীরা পতাকা নেড়ে উদযাপন করছেন, কারণ মাদুরোর শাসন তাদের জীবন নষ্ট করেছে। কিন্তু মাদুরোর সমর্থকরা, যেমন কালেকটিভোস মিলিশিয়া, প্রতিবাদ করছেন। মিরাফ্লোরেস প্যালেসের কাছে জড়ো হয়ে মাদুরোর মুক্তির দাবি করছেন। নিউ ইয়র্কে প্রো মাদুরো প্রতিবাদকারী আর ভেনেজুয়েলান অভিবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে। জাতীয়ভাবে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট রড্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট করেছে, কিন্তু বিরোধীরা নতুন নির্বাচন চাইছে। আন্তর্জাতিকভাবে ব্রাজিল, মেক্সিকো, চিলি আর কলম্বিয়া এই অভিযানের নিন্দা করেছে, বলেছে এটা শান্তিপূর্ণ সমাধানের বদলে সামরিক মস্তক্ষেপ। মেক্সিকোর প্রেসিডেন্ট বলেছেন, বাইরের সামরিক মস্তক্ষেপ কখনো গণতন্ত্র আনে না। ইউরোপীয় দেশ যেমন স্পেন আর সুইজারল্যান্ড ডি-এসকেলেশন চাইছে, আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে। চীন আর রাশিয়া তীব্র নিন্দা করেছে, বলেছে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। স্বল্পমেয়াদী প্রভাব হল ভেনেজুয়েলায় বিদ্যুৎ বিভ্রাট, নিরাপত্তা সংকট আর ক্যারিবিয়ান এয়ারস্পেস বন্ধ। দীর্ঘমেয়াদী যদি আমেরিকা তেল নিয়ন্ত্রণ করে, অর্থনীতি উন্নত হতে পারে, কিন্তু সার্বভৌমত্ব হারাবে। মিডিয়াতে সিএনএন আইনি প্রশ্ন তুলছে, ফক্স নিউজ ট্রাম্পের সাফল্য বলছে। গ্লোবালি এটা মনরো ডক্ট্রিন ফিরিয়ে আনছে, যা লাতিন আমেরিকাকে আমেরিকার প্রভাবে রাখে। 5 জানুয়ারি 2026 মাদুরো ম্যানহাটানের কোর্টে হাজির হয়েছেন, যেখানে তিনি নট গিলটি প্লি করেছেন। এই ঘটনা বর্তমান পরিস্থিতির সাথে যুক্ত, কারণ এটা ট্রাম্পের অভিবাসন নীতির অংশ। তিনি বলেছেন, মাদুরোর কারণে অভিবাসী সংখ্যা বেড়েছে। যাচাইকৃত তথ্য অনুযায়ী 2020 সালের অভিযোগ এখনও বহাল, আর বিচার হলে দীর্ঘ কারাদণ্ড হতে পারে। বিশ্লেষকরা, যেমন রিটায়ার্ড জেনারেল মিক রায়ান, বলছেন আমেরিকা ভেনেজুয়েলায় সেনা রাখবে না, বরং রড্রিগেজের সাথে সহযোগিতা করবে। কিন্তু ট্রাম্পের কথায় যদি সহযোগিতা না হয়, দ্বিতীয় অভিযান হতে পারে। ভেনেজুয়েলায় এখন শান্তি ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সহায়তা দরকার, আর এটা দেখাচ্ছে কিভাবে একটা দেশের সংকট বিশ্বকে প্রভাবিত করে। এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতার খেলায় কোনো নিয়ম নেই, আর একটা সিদ্ধান্ত কিভাবে পুরো দেশের ভাগ্য বদলে দিতে পারে। নিকোলাস মাদুরোর বন্দী হওয়া ভেনেজুয়েলার জন্য নতুন শুরু, কিন্তু এটা কি সত্যিকারের মুক্তি নাকি আরেকটা শৃঙ্খল? ভাবুন তো, যদি বড় দেশগুলো ছোটদের ভাগ্য নির্ধারণ করে, তাহলে বিশ্বের গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায় যাবে? আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।